নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন ঋষিকেশ। এবং আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে অমিত শাহ সংসদে দাঁড়িয়ে যে মন্তব্য করেছিলেন, অর্থাৎ আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, একাধিকবার আম্বেদকরের নাম নিয়ে, তারপর সেটা তিনি বলছেন যে এটা একটা ফ্যাশন হয়ে গেছে, এতবার করে প্রত্যেকে আম্বেদকরের নাম নিচ্ছে। এই মন্তব্যের পর আমরা জানি যে যেভাবে সমালোচনা শুরু হয়েছিল সংসদের ভেতরে এবং বাইরে, বিরোধীরা প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছিলেন এবং মনে করা হচ্ছিল যে আম্বেদকরের এই যে মন্তব্য অমিত শাহ করেছেন, অর্থাৎ যে বাণী তিনি দিয়েছেন, সেক্ষেত্রে একটা বড়সড় প্রভাব পড়তে পারে রাজ্য রাজনীতিতে, সেটাও মনে করা হচ্ছিল। সেই রকমই যদি দেখি যে দলিতদের মধ্যে একটা প্রভাব পড়েছে। একজন দলিত ব্যক্তি, তিনি যে সরকারি তার চাকরি ছিল, সেই চাকরি থেকে তিনি পদত্যাগ করেছেন, ইস্তফা দিয়ে দিয়েছেন একেবারে। সেই সব খবর সামনে আসছে। পাশাপাশি শুধুমাত্র যে পিছড়ে বর্গ বা দলিত যারা রয়েছে তাদের মধ্যেই প্রভাব পড়ছে সেটা কিন্তু নয়, প্রভাব পড়েছে এনডিএ এর ভেতরও। তড়িঘড়ি তারা একটি বৈঠক ডেকেছে। বৈঠকে বলা হচ্ছে যে বিভিন্ন বিষয় সেখানে আলোচনা করা হবে, এক ভোট এক দেশ নিয়ে আলোচনা করা হবে, ওয়াকফ বিল নিয়ে আলোচনা করা হবে। তবে তার আলোচ্য যেটা মূল বিষয় সেটা কিন্তু এই আম্বেদকরের মন্তব্য। কারণ এই মন্তব্যের পর, অমিত শাহের এই মন্তব্যের পর যেভাবে সমালোচনা শুরু হয়েছিল, ক্লারিফিকেশন দিতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ময়দানে নামতে হয়েছিল। তিনি তাকে সমর্থন করে যেভাবে ক্লারিফাই করেছেন টুইটারে, এর আগে কিন্তু কখনো দেখা যায়নি বিজেপি তারা এসে নিজে থেকে ক্লারিফাই করছে। বা তারপরে অমিত শাহ যে প্রেস কনফারেন্স করেছেন, কবে শেষ হয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি না যে শেষ বিজেপি এ ধরনের পদক্ষেপ কবে করেছে। তবে এই যে প্রভাব পড়ছে দলিতদের মধ্যে, পিছড়ে বর্গের মধ্যে এবং এনডিএর মধ্যে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আরো আমি ঋষিকেশের কাছ থেকে জানবো। একদমই। দেখো ইন্দ্রাণী, আজকে আমরা যখন আলোচনা করছি 25শে ডিসেম্বর 1927 সালে, এই 25শে ডিসেম্বর কিন্তু বি.আর. আম্বেদকর তিনি মনুস্মৃতি পুড়িয়ে দেন এবং তার বক্তব্য ছিল এই মনুস্মৃতিতে যা বলা রয়েছে, ব্রাহ্মণ্যবাদ এবং দলিতদেরকে অস্পৃশ্য মনে করা, এই সমস্তের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। তিনি কিন্তু আরএসএস এ বলা হয়েছিল যে তার বক্তব্য ছিল আরএসএস একটা বিষ, গোটা দেশে বিষ ছড়াচ্ছে আরএসএস, এমন বক্তব্য ছিল। বিভিন্নভাবেই তিনি আরএসএস এর বিরোধিতা করেছিলেন এবং তার বিরুদ্ধে সাভারকারও গর্জে উঠেছিলেন। আমি বলছি আম্বেদকরের বিরুদ্ধে। খুব সম্ভবত সে কারণেই হয়তো বিজেপির নেতারা, অমিত শাহরা আম্বেদকরের উপরে হয়তো মুখে নানান সময় তাকে স্মরণ করেন, কিন্তু খুব একটা যে তাকে নিয়ে তারা খুব ভাবিত বা এই দলিতদের নিয়ে খুব ভাবিত, সেটা অন্তত অমিত শাহের যে মন্তব্য তিনি সংসদে দাঁড়িয়ে করেছেন, যেটা রেকর্ড রয়েছে অতি অবশ্যই। যদিও পরবর্তীতে বিজেপি বলার চেষ্টা করেছে যে একটা অংশ নিয়ে বলতে চাইছে বিরোধীরা, পুরো বক্তব্য তারা চালাচ্ছে না, কিন্তু সংসদে গোটা বক্তব্যই রেকর্ড রয়েছে। কিন্তু এখনো যদি কেউ গিয়ে ইউটিউবে সার্চ করে বা ইউটিউবে দেখে, দেখতেই পারবেন অমিত শাহ ঠিক কি বলেছিলেন। ইন্দ্রাণী কিছুটা বললেন বটে যে অমিত শাহ বলেছিলেন যে আম্বেদকর একটা ফ্যাশন হয়ে গেছে। অমিত শাহের পরবর্তী বক্তব্য কি ছিল, যে এতবার ধরে যদি কোনো ভগবানের নাম নিতেন বিরোধীরা, তাহলে হয়তো ভগবানের কৃপা তারা পেতেন, অর্থাৎ ভোট রাজনীতিতে তার প্রভাব পড়তে পারত যদি তারা ভগবানের নাম নিতেন। অমিত শাহ বোধহয় ভুলে গিয়েছেন যে এই বাবা সাহেব আম্বেদকর কারো কারো কাছে ভগবান স্বরূপ। সেই ভগবানকে যখন আক্রমণ করা হচ্ছে এবং এই কুৎসিতভাবে, কুরুচিকরভাবে, তখন কিন্তু গর্জে উঠছে গোটা দেশের মানুষ। ইতিমধ্যেই ইন্দ্রাণী বললেন যে আগ্রাতে এক ব্যক্তি, মিস্টার শর্মা, তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কি না, এই অমিত শাহ তিনি দলিতদেরকে অপমান করেছেন বলে, আম্বেদকরকে অপমান করেছেন বলে, দলিতদেরকে অপমান করেছেন। খুব স্বাভাবিকভাবে বিরোধী দলগুলো এটাকে ইস্যু করেছে। আমরা দেখেছি যে সংসদের ভিতরে ঠিক কি হয়েছে, বাইরে ঠিক কি হয়েছে, ধাক্কাধাক্কি পর্যন্ত হয়, দুজন সাংসদ আহত হন, রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, পাল্টা কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বিজেপির বিরুদ্ধে বা বিজেপি সাংসদদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এখন বিরোধী রাজনৈতিক দলগুলো, আমরা দেখেছি এ রাজ্যেও, পশ্চিমবঙ্গেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে এই নিয়ে প্রতিবাদ করেছে, বিক্ষোভ দেখিয়েছে। কংগ্রেসও কিন্তু, কংগ্রেস বা সমাজবাদী পার্টি, তারাও কিন্তু এ নিয়ে গোটা দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিক সম্মেলন করবে, বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছে। ফলত কোথাও গিয়ে এই যে বিরোধীদের যে অবস্থান, বিরোধীরা যে এই ইস্যুটাকে ধরেছে, তাতে কিন্তু বেকায়দায় পড়ছে ভারতীয় জনতা পার্টি। সে কারণে তারা তড়িঘড়ি বৈঠক ডেকেছে। শুধু নয়, তাদের মধ্যে আলোচনা হচ্ছে, কোথাও কোথাও মনে করা হচ্ছে, যেহেতু আমরা জানি যে কংগ্রেসের যিনি সভাপতি তিনি একজন দলিত, মল্লিকার্জুন খার্গে, ফলত বিজেপিও এবার চাইছে যে এমন কোনো দলিত মুখকে যদি সভাপতি করা যায়। এখনো কিন্তু তাদের যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই রয়েছেন, নতুন সভাপতি নতুন বছরে আসবেন এবং এক্ষেত্রে জেপি নাড্ডা আমরা জানি তিনি ব্রাহ্মণ সমাজের,
সেক্ষেত্রে দলিত সমাজের কাউকে তারা সভাপতি করতে চাইছেন। কিন্তু মুশকিল হচ্ছে ইন্দ্রাণী যে দলিত সমাজের তেমন কোনো মুখ এই মুহূর্তে বড় কোনো নেতা অ্যাজ সাচ নেই। অর্জুন রাম মেঘওয়াল তিনি রয়েছেন, তিনি অবশ্য আইনমন্ত্রী। ফলত এটা একটা যেমন সমস্যা, এর পাশাপাশি ইন্দ্রাণী ভোট রাজনীতিতেও একটা সমস্যা দেখা দিচ্ছে। কেন বলছি? কারণ সামনেই বিহার এবং দিল্লিতে ভোট রয়েছে। একেবারে। ফলত বিহারে আমরা জানি যে নীতিশ কুমার বা বিহারের রাজনীতিতে 16% দলিত ভোট রয়েছে এবং সেখানে দলিত নেতাই চিরাগ পাসওয়ান এবং জিতন রাম মাঞ্ঝি, এরা দলিত নেতা। যদিও বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শরিক দলগুলো কেন এখনো পর্যন্ত এই যে অমিত শাহ আম্বেদকরকে অপমান করেছেন সেই ইস্যুতে কোনো বক্তব্য কেন রাখছেন না। ইতিমধ্যে শরিকরা কিন্তু তাদের একটা অবস্থান মোটামুটি পরিষ্কার, তারা কিন্তু এই ইস্যুতে কোনোভাবেই বিজেপির পাশে দাঁড়াতে চাইছেন না। সে কারণেই কিন্তু তড়িঘড়ি এই এনডিএর মধ্যে একটা বৈঠক, যেমনটা ইন্দ্রাণী বলল যে বলা হচ্ছে এক দেশ এক ভোট, এটা নিয়ে বৈঠক হবে, ওয়াক অফ বিল নিয়ে আলোচনা হতে পারে, সেক্ষেত্রে তাদের কি অবস্থান হবে। আসলে কিন্তু এই আম্বেদকর ইস্যুতে বিজেপি যে বেকায়দায় পড়ে গিয়েছে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিজেপির 2 নম্বর ব্যক্তি যিনি নাম্বার 2, তিনি যে তার যে বক্তব্যের জন্য বিজেপির বিড়ম্বনা বেড়েছে, বিজেপির অন্দরেও কেউ কেউ কিন্তু এর বিরোধিতা করছেন, এমনকি এনডিএর অন্দরেও আরএলডির বেশ কয়েকজন মুখপাত্র তারাও কিন্তু উত্তরপ্রদেশে সোচ্চার রয়েছেন। এবং আরএলডি জয়ন্ত চৌধুরী তিনিও কিন্তু এই বিষয়টাকে ভালোভাবে দেখেন এবং বিজেপির যিনি সভাপতি তিনি কিন্তু তার সাথে দেখে কথা বলেছেন জয়ন্ত চৌধুরী। এবং জয়ন্ত চৌধুরী যেটা করেছেন ইন্দ্রাণী, যে এই একটা কার্যত হুমকি দিয়েছেন যে সমস্ত যারা মুখপাত্র রয়েছে আরএলডি তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা কেউ মুখপাত্র নয়, অর্থাৎ তারা কেউ এই বিষয়ে কোনো বক্তব্য রাখতে পারবে না, এটাই কিন্তু বুঝিয়ে দিতে চেয়েছেন। এই অবস্থায় এনডিএর বৈঠকে মূল আলোচ্য বিষয় কিন্তু এটাই যে অমিত শাহকে কিভাবে বাঁচানো যায়। বিরোধীরা যে ইস্যুটাকে নিয়ে আলোচনা করছে, গোটা দেশে এই বিষয়টাকে ছড়াতে চাইছে, তার বিরুদ্ধে তারা কোন কোন বিষয়গুলো নিয়ে আসবে, সব মিলিয়ে কিন্তু বেকায়দায় পড়ছে। আর একটা বিষয় ইন্দ্রাণী, যে এই নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান বা জিতেন রাম মাঞ্ঝিরা এই ইস্যুতে যদি কোথাও গিয়ে পিছু হটে তাহলে কিন্তু বিজেপির একটা সমস্যা হতে পারে। অনেকেই বলছেন যে কারণেই বিজেপি হয়তো পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তার নাম বলতে চাইছিল না, যদিও শেষ পাওয়া খবরে জানতে পাচ্ছি যে তারা নীতিশ কুমারকে সামনে রেখেই এগোতে চাইছেন। কিন্তু কোথাও কোথাও এই চিরাগ পাসওয়ানরাও কিন্তু বিজেপির উপরে ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং তারা যে প্রথম তাদের যে উত্থান, তাদের এই দলিত রাজনীতি করেই তো তারা উঠে এসেছেন এবং তাদের সেই মুখ তারা সেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। শুধুমাত্র বিহার নয়, সামনে দিল্লি নির্বাচন রয়েছে, দিল্লিতেও কিন্তু একটা বড় ভোট রয়েছে, দলিতদের ভোট রয়েছে। সেখানে আম আদমি পার্টি, ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের রাজ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে, অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে তারা মহিলাদের জন্য এই ধরনের প্রকল্প নিয়ে এসছে, কংগ্রেসও নিয়ে এসছে। আম আদমি পার্টি তারাও কিন্তু এই ধরনের প্রকল্পের কথা ঘোষণা করেছে, 2100 টাকা সেখানে দেওয়া হবে, যা সেই প্রকল্পের সুবিধা নিতে ইতিমধ্যেই মহিলারাও কিন্তু বিভিন্ন যে ক্যাম্প করা হচ্ছে সেখানে ভিড় জমাচ্ছেন। ফলত এই একটা বিষয় বিজেপি কিছুটা পিছনেই থাকছে। আবার যদি দলিত ভোট তাদের বিরুদ্ধে যায়, কারণ উত্তরপ্রদেশ এবং হরিয়ানা লোকসভা নির্বাচনে ইন্দ্রাণী মনে রাখতে হবে এই দলিত ভোট কিন্তু বিজেপির থেকে সরে গিয়েছিল। ফলত বিজেপি আগে থেকে কিছুটা চাপে দলিতদের কিভাবে খুশি করা যায় সেটা নিয়ে তারা ভাবছিলেন। তারা এমনটাও ভাবছিলেন, আর যেহেতু ওবিসি সংরক্ষণের কথাও রাহুল গান্ধীরা বারবার বলছিলেন, জাত গণনার কথা বলছিলেন, নীতিশ কুমার খোদ জাত গণনার কথা বলেছিলেন, সে কারণে একটা সময় মনে করা হচ্ছিল যে ওবিসি কোনো একজন সভাপতি করে দেওয়া হোক। কিন্তু তড়িঘড়ি অমিত শাহের এই ইস্যুতে এতটাই বেকায়দায় পড়েছে দল, যে কারণে তারা মনে করছে যে দলিত কোনো একজনকে সর্বভারতীয় সভাপতি করা যায় কিনা সেটা নিয়ে তারা এখন ভাবনা চিন্তা করছে। এবং যে ঋষিকেশ তুমি যেরকমটা বলছো যে এই আম্বেদকর ইস্যুতে যেভাবে অমিত শাহকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সেই বাঁচানোর জন্য কিন্তু নেহরুর নাম টেনে আনা হয়েছে, রাহুল গান্ধীর নাম, কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে। বেশ কিছু ক্লিপ বিজেপি তারা সেখানে প্রচার করছে যে নেহরুর সঙ্গে আম্বেদকরের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু যদি আমরা ইতিহাস দেখি সেটা কিন্তু অন্য কথাই বলছে। কারণ যদি আমরা গোলওয়ালকারের কথা বলি, সেখানে তার যে বই বাঞ্চ অফ থটসে কিভাবে সংবিধানের সে ব্যাখ্যা করেছে এবং মনুস্মৃতিকে কিভাবে প্রচার করেছে সেই বিষয়টা সামনে আসে, এবং পাল্টা সাভারকর আম্বেদকরকে নিয়ে কি বক্তব্য রাখতো সেটাও কিন্তু যারা ইতিহাস যারা ঘেটেছেন, যারা পড়েন তারা কিন্তু জানেন। আজকের দুনিয়াতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব তথ্য এতটাই হাতের সামনে, কিন্তু যদি আমরা 47, 48 বা 52 দিকে নজর রাখি সেই তথ্য কিন্তু সামনে অতটা আসে না। অর্থাৎ আবার কংগ্রেসকে আক্রমণ করছে রাহুল গান্ধী এবং নেহরুকে টেনে আনতে হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার ইন্দ্রাণী, যে অমিত শাহের এই বক্তব্য তো ইউটিউবে রয়েছে, যে কেউ চাইলেই পেয়ে যেতে পারে, অনেক বেশি অ্যাভেলেবেল। যে তথ্যগুলো বিজেপির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে, যেখানে যোগী আদিত্যনাথ তিনি একটি কার্টুনকে
সামনে রেখে বলতে হুম। চাইছেন যে আম্বেদকারের সাথে নেহেরুর কি সম্পর্ক ছিল সেটা একটা ছবি দেখলেই বোঝা যাবে। সেটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে একটা। একদমই। সেখানে কার্টুনে কি রয়েছে না, স্নেলের পিঠে বসে রয়েছেন আম্বেদকর, কারণ আর তাকে ছড়ি মারার ভঙ্গিমায় রয়েছেন নেহেরু। তো এই কার্টুনটা যিনি বানিয়েছিলেন কেআর লক্ষ্মণ, সেখানে আমরা জানি যে যদি কার্টুন বানানো না হতো একদিন, নেহেরু খোদ তাকে ফোন করে বলতেন যে আমার আজকে কেন কার্টুন বেরোলো না। হুম। মানে এতটাই তার যে সমালোচনা করা হতো কার্টুনের মাধ্যমে, সেটাও কিন্তু নেওয়া হতো সেই সময়ে দাঁড়িয়ে, এবং খুব সাদরে অভ্যর্থনা বা সাদরে স্বাগত জানানো হতো। এখনকার দিনে অবশ্য এসবই সত্যিকারে বলতে হয় ইতিহাসে পরিণত হয়েছে। একেবারে নেহেরু এবং কোনো পদক্ষেপ করেনি আর কে লক্ষ্মণের বিরুদ্ধে। এবং আর কে লক্ষ্মণের এই কার্টুনে কিন্তু বিষয়টা অন্য ছিল, যে দ্রুততার সঙ্গে সেখানে সেই সময়ে সংবিধান করানোর চেষ্টা করছিলেন নেহেরু, কিন্তু যেহেতু সংবিধানের মতন ভারতবর্ষের এত বড় একটি দেশে সংবিধান তৈরি করা, এবং যেহেতু এই সংবিধান কমিটিতে প্রধান ছিলেন বি.আর. আম্বেদকর, তো কিছুটা সময় লাগছিল। তো ওখানে বোঝানো হয়েছিল যে যে স্লথ গতিতে চলছে এই তৈরি কাজটা, সেখানে নেহেরু একটা গতি দেওয়ার চেষ্টা করছেন, বি.আর. আম্বেদকরকে বলতে চাইছেন যে যাতে দ্রুত হয়। কিন্তু এটারই ব্যাখ্যা করলেন যোগী আদিত্যনাথ একটু অন্য রকম ভাবে। আসলে কোথায় ছবি আর কোনটা কার্টুন, এটার মধ্যে যে একটা ফারাক রয়েছে, সেটাই বোধহয় ভুলে গিয়েছেন যোগী আদিত্যনাথ বা দেবেন্দ্র ফডনবিসরা। একেবারে। এবং এর পরবর্তী কি হয়, অর্থাৎ বিজেপির কি প্রতিক্রিয়া থাকে, শরিক দলের কি প্রতিক্রিয়া হয়, বিরোধীরাই বা কি বলে, কতটা তারা সংগঠিত হয়ে এই প্রতিবাদ চালাতে পারে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং ঋষিকেশ আপাতত ইন্দ্রাণী আরেকটা বিষয় হ্যাঁ। বলতে হবে যে এক্ষেত্রে কিন্তু সামনে বাজেট অধিবেশনও রয়েছে নতুন বছরে, হুম। ওয়াকফ বিল, এক দেশ এক ভোট, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো তার থেকেও এই ইস্যুটা এখন অনেক বড় ইস্যু বিরোধীরা হাতের সামনে পেয়ে গেছে। এটাকে কি করে সামলাবে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেটাই দেখার। আপাতত অনেক ধন্যবাদ ঋষিকেশ। আমাদের আলোচনা যেখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।